সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের আনন্দময় ভুবনে। আমাদের আজকের ক্লাসটি মূলত হবে হিসাব সমীকরণ এই বিষয়ের উপর। তোমাদের ক্লাস নিচ্ছি আমি মোহাম্মদ স্বপন চৌধুরী, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সাউথ পয়েন্ট কলেজ, বারিধারা। তো আজকে আমরা হিসাব সমীকরণ, এটা একটা ফান্ডামেন্টাল বিষয়। এটা তোমরা নবম দশম শ্রেণী যারা আছো, একাদশ দ্বাদশ শ্রেণী এবং কি আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়েও আমাদের হিসাব সমীকরণের এই বিষয়টি নিয়ে আমাদের স্টাডি করতে হয়। তো আজকে আমরা এই বিষয়টি নিয়ে জানব। হিসাব সমীকরণ এ ইকুয়ালস টু এল প্লাস ওই, ঠিক আছে। অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, এটা হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন। তাহলে আমার হিসাব সমীকরণের যে মূল উপাদান হচ্ছে তিনটি মূলত: অ্যাসেট, লায়াবিলিটিস আর হচ্ছে ইকুইটি বা ওনার্স ইকুইটি। অ্যাসেট হচ্ছে সম্পদ, দায়, আর এটাকে বলি আমরা মালিকানা সত্ত্ব, ঠিক আছে। এখন সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব এই বিষয়ে আমাদের সামনের স্লাইডগুলোতে আরও বিস্তারিত আলোচনা রয়েছে। আমরা একটু এগিয়ে যাই। এবার দেখো হিসাব সমীকরণ কি, এটা একটু জানি আমরা। যে সমীকরণের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের মোট সম্পদ, মোট দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে সমতা প্রমাণ করা হয় তাকে হিসাব সমীকরণ বলে। মানে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব এর ভিতরে একটা কি থাকবে, সমান একটা অবস্থান থাকবে, সেটাকে আমরা বলতে পারি হিসাব সমীকরণ। যেমন মনে করো যে তোমার কাছে 100 টাকা আছে, এটা তোমার সম্পদ, ঠিক আছে। তার ভিতরে মিস্টার রহিমের কাছ থেকে তুমি বাকিতে পণ্য ক্রয় করেছিলে, সে তোমার কাছে 20 টাকা পায়, ঠিক আছে। তাহলে বাকি যে অংশটুকু তোমার 100 টাকা থেকে ওই রহিমের 20 টাকা দেওয়ার পরে যে অংশটুকু থাকবে সেটা হচ্ছে তোমার কি মালিকানা সত্ত্ব, ঠিক আছে। তার মানে দেখো যে উভয় দিক কিন্তু সমান হচ্ছে, ঠিক আছে। এ ইকুয়ালস টু এল প্লাস ওই, মানে সম্পদের সমান সমান কী হবে, দায় এবং মালিকানা সত্ত্ব। মানে প্রতিষ্ঠানের সম্পদ থেকে তৃতীয় পক্ষের পাওনা দাবি মেটানোর পর যে অংশটুকু অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে কি তোমার মালিকানা সত্ত্ব, ঠিক আছে। মালিকানা সত্ত্বের উপর মালিকের অধিকার রয়েছে এবং দায়ের উপর অধিকার রয়েছে তৃতীয় পক্ষের। এরপর দেখো যে সমীকরণের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের মোট সম্পদ, দায়, মালিকানা সত্ত্বের মধ্যে সমতা প্রমাণ করে তাকে হিসাব সমীকরণ বলে। ওইটা একই সংজ্ঞা। তো সম্পদ বলতে আমরা কি বুঝি, যে সম্পদ বলতে বোঝায় অর্থনৈতিক পরিসম্পদ যা কোনো ব্যবসায়ের মালিকানাধীন থাকে এবং যা মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয়। এটা খুব গুরুত্বপূর্ণ। ব্যবসায়ের মালিকানাধীন আসবাবপত্র, দালানকোঠা, কলকবজা ইত্যাদি, এগুলো হচ্ছে সম্পদ। এই বিষয়ে আরও আলোচনা আছে সামনে। দায় হচ্ছে ব্যবসায়ের আর্থিক দায়বদ্ধতা যা ব্যবসার একটি নির্দিষ্ট সময় পরে অবশ্যই পরিশোধ করতে হয়। একটা নির্দিষ্ট সময় পরকে দায়কে অবশ্যই পরিশোধ করতে হয়। যেমন তুমি মিস্টার জব্বারের কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় করেছো, তো এখন বাকিতে যে পণ্য ক্রয় করলে এটা নির্দিষ্ট সময় পরে তার ক্রয় মূল্যটা কী করতে হবে, পরিশোধ করতে হবে। এই যে নির্দিষ্ট সময় পর তোমাকে পরিশোধ করতে হবে, এটা হচ্ছে দায়। মানে কোনো কিছু পরিশোধ করতে হবে বা দিতে হবে, তাই হচ্ছে দায়, ঠিক আছে। আর কোনো কিছু আমরা পাবো বা কোনো কিছু পাবো এই ধরনের সম্ভাবনা থাকলে সেটাকে আমরা বলি প্রাপ্য হিসাব বা দেনাদার। মানে যার কাছ থেকে পাবো বা যেখান থেকে পাবো সেটা হচ্ছে কি প্রাপ্য হিসাব বা দেনাদার, সেটা হচ্ছে সম্পদ। এরপর দেখো যে মালিকানা সত্ত্ব, আচ্ছা এটা সম্পদ গেলে এরপর দায় হচ্ছে বা দায়বদ্ধতা, আচ্ছা যেটা বললাম আমরা। মালিকানা সত্ত্বটা দেখো, ব্যবসার মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যা থাকে তাই হচ্ছে মালিকানা সত্ত্ব। এই যে সম্পদ থেকে আমি তৃতীয় পক্ষের দাবিকে ম্যানেজ করেছি, তা যা থাকবে, যে 100 থেকে আমি 20 ম্যানেজ করেছিলাম, রয়েছিল কত, 80 টাকা। এই 80 টাকা হচ্ছে কি আমার মালিকানা সত্ত্ব। তাহলে ব্যবসার সম্পদ থেকে আমি তৃতীয় পক্ষের দাবিকে বাদ দেওয়ার পর যে অংশটুকু থাকবে ওই অংশটুকুর উপর মালিকের অধিকার থাকবে এবং এই মালিকের অধিকারটাকে বলা হয় কি মালিকানা সত্ত্ব, ঠিক আছে। এখন দেখো যে কী কী থাকে, যেমন অর্থাৎ মোট সম্পদের উপর মালিকের যে দাবি তাই হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বকে প্রভাবিত করার 4টি উপাদান রয়েছে, ঠিক আছে। যেমন মালিকের বিনিয়োগ, আয়, উত্তোলন, ব্যয় বা খরচ। আমরা হিসাব সমীকরণের বর্ধিত রূপে এই বিষয়গুলো দেখতে পাবো। এরপরের অপশনটি কি আসে, হিসাব সমীকরণ, অ্যাকাউন্টিং ইকুয়েশন। দেখো এটা আমরা এর আগেও দেখেছি। হিসাব সমীকরণ সম্পদ ইকুয়ালস টু দায় প্লাস মালিকানা সত্ত্ব, ঠিক আছে। মানে অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, অথবা এ ইকুয়ালস টু এল প্লাস ওই। এবং এটাকে যদি আমরা বর্ধিত করি, যে আমি যদি এই ওইকে ভাঙলে কী কী পাচ্ছি দেখো। ওইকে ভাঙলে পাচ্ছি যেমন এ ইকুয়ালস টু অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটি ইকুয়ালস টু এল। ওইকে ভাঙলে আমি কী কী পাচ্ছি দেখো, ওইকে ভাঙলে পাচ্ছি আমি 4টি উপাদান, এই 4টি উপাদান পাচ্ছি, ঠিক আছে। কী সে 4টি উপাদান? মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। আমি যদি ইংরেজিতে বলি ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িংস। এবং এটাকে যদি আমরা সংক্ষেপে প্রকাশ করি তাহলে হবে এ ইকুয়ালস টু এল প্লাস সি প্লাস আর
মাইনাস EX মাইনাস ডি। এখানে একটা মজার বিষয় আছে, দেখো এই আয় ব্যয়ের ভিতরে কিন্তু একটা জিনিস লুকিয়ে আছে, রেভিনিউ মাইনাস এক্সপেন্স। এখানে কিন্তু একটা জিনিস লুকিয়ে আছে, সেটা হচ্ছে নিট প্রফিট। রেভিনিউ থেকে এক্সপেন্সকে যদি আমি ম্যানেজ করি তাহলে পাওয়া যাবে নিট প্রফিট বা নিট মুনাফা। ঠিক আছে, অ্যাকাউন্টিং ইকুয়েশনটা দেখো, অ্যাসেট, এই যে অ্যাসেট কী কী দেখো এখানে, ইনভেন্টরি পণ্যদ্রব্য, ঠিক আছে, ইকুইপমেন্ট সরঞ্জাম, ক্যাশ, ফার্নিচার, বিল্ডিং, এগুলো সব হচ্ছে আমার অ্যাসেট। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস আমার অ্যাসেট। তাহলে অ্যাসেট ইকুয়ালস টু কী কী হচ্ছে, লায়াবিলিটিস। তো লায়াবিলিটিস দায় কী কী আছে, তো ট্যাক্স ডিউটিস, মানে আমি যদি আয়কর প্রদান করতে হয় প্রদেয় আয়কর, তারপর হচ্ছে আনপেইড বিল, মানে যে বিলগুলো আমরা পেইড করিনি এখনও, সেটা ইলেকট্রিসিটি বিল হতে পারে, ইন্টারনেট বিল হতে পারে, যে কোনো বিল হতে পারে, যদি আমি আনপেইড থাকে সেটা আমার জন্য লায়াবিলিটি হতে পারে। তারপর হচ্ছে যে তোমার কি কারেন্ট পারচেজ ডিউস। ঠিক আছে, আমি বর্তমান সময় যে করলাম, আমি যদি পারচেজ বাকিতে যদি আমি কী করি, সরি কারেন্ট ক্রেডিট পারচেজ ডিউ, যদি আমরা বাকিতে ক্রয় করে থাকি তাহলে এটা কী হবে, তোমার দায় হবে। এটাকে আমরা বলতে পারি প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব। এবার হচ্ছে লোনস, এটা হচ্ছে লোন। এই লোনটা আমরা কী করতে পারি, লোন বন্ড, এগুলো আমরা কী করতে পারি, লোন আমরা ব্যাংক থেকে নিতে পারি বা কোনো ব্যক্তি থেকেও নিতে পারি, এগুলো হচ্ছে দায়। তাহলে দায় হচ্ছে ট্যাক্স ডিউটিস, আনপেইড বিলস অথবা ক্রেডিট পারচেস, আর হচ্ছে তোমার কি লোন। ঠিক আছে, এগুলো হচ্ছে দায়। এরপর দেখো ওনার সিকিউরিটি, মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বে কী কী থাকে, যে তোমার কি অ্যাকুমুলেটেড প্রফিটস, যদি যে মুনাফা থাকে সেগুলো, ক্যাপিটাল বা মূলধন সংক্রান্ত যে ব্যয়গুলো বা মূলধন সংক্রান্ত যে বিষয়গুলো, যেমন আয় কী হবে, এখানে যোগ হবে, ব্যয় বিয়োগ হবে, উত্তোলন কী হবে, বিয়োগ হবে। ঠিক আছে, এই টপিকগুলো। তাহলে অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটি, এটা আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা দেখি পরের স্লাইডে সম্পদ। আমরা এখন প্রত্যেকটা টপিক ধরেই করবো। সম্পদ বলতে কী বুঝি আমরা, এটা আমরা আগেও পড়েছি একটু আগে। সম্পদ বলতে অর্থনৈতিক পরিসম্পদ যা কোনো ব্যবসার মালিকানাধীন থাকে এবং যা মুনাফা অর্জনের কাজে কী হয়, ব্যবহৃত হয়। তাহলে সম্পদ হচ্ছে মুনাফা অর্জনের কাজে অবশ্যই কী হবে, ব্যবহৃত হবে। তাহলে যেমন ব্যবসার মালিকানাধীন আসবাবপত্র, দালান কোঠা, কলকবজা, যন্ত্রপাতি, ইজারা সম্পত্তি, সুনাম, ট্রেডমার্ক, প্যাটেন্ট, কপিরাইট, নগদ তহবিল, দেনাদার, ঠিক আছে, প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, প্রাপ্য নোট, না তোমার মনিহারি মজুদ, অব্যবহৃত মনিহারি, সাপ্লাইস মজুদ, সরবরাহ মজুদ, বিনিয়োগের অনাদেশ সুদ, অগ্রিম খরচ, বকেয়া আয়, এগুলো সবই হচ্ছে কি আমাদের সম্পদ। ঠিক আছে, এখন সম্পদটা আমাদের এই হিসাব সমীকরণে কীভাবে ইফেক্ট করে আমরা একটু দেখি। যেমন সম্পদ, হিসাবের নাম সম্পদ, স্বাভাবিক যে সম্পদের স্বাভাবিক যে হচ্ছে ডেবিট, নর্মালি এটা ডেবিট হয়। সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে সম্পদ বৃদ্ধি পেলে কী হবে, ডেবিট হবে এবং সেটা প্লাস হবে হিসাব সমীকরণে। এবং সম্পদ যদি হ্রাস পায় অথবা ক্রেডিট হয় সেটা কী হবে, আমাদের হিসাব সমীকরণে মাইনাস হবে। যেমন মনে করো আমরা একটা উদাহরণ দিই, যে নগদে আসবাবপত্র ক্রয় করা হলো। ঠিক আছে, তাহলে আসবাবপত্রের হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদে আসবাবপত্র ক্রয় করা, এটা যে জাবেদা লিখি আমরা, আসবাবপত্রের হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এবার দেখো আসবাবপত্রের হিসাব ডেবিট, আসবাবপত্র কী পেয়েছে, এখানে বৃদ্ধি পেয়েছে, ডেবিট হলে কী হয়, বাড়ে। তার মানে এই আসবাবপত্রটা আমার হিসাব সমীকরণে কী হবে, প্লাস হবে। আবার নগদান হিসাব ক্রেডিট, নগদ একটা সম্পদ, নগদ হ্রাস পেলে কী হচ্ছে, এটা নগদ ক্রেডিট হওয়ার ফলে হ্রাস পাবে এবং এটা কী হবে, আমার হিসাব সমীকরণে কী হবে, মাইনাস হবে। ঠিক আছে, এটা একটা। এরপর আমরা একটু দেখি দায়, লায়াবিলিটিস। ঠিক আছে, লায়াবিলিটিসে কী আছে দেখো, দায় হচ্ছে ব্যবসার আর্থিক দায়বদ্ধতা, যে ব্যবসার একটি নির্দিষ্ট সময় পরেই কী করতে হয়, অবশ্যই পরিশোধ করতে হবে। ব্যবসার মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি হচ্ছে দায়। ওই যে একটু আগে প্রথম যে উদাহরণটা দিলাম, যে তোমার কাছে 100 টাকা আছে, এখন কেউ যদি তোমার কাছে 20 টাকা দাবি করে, যে তুমি আমার কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় করেছিলে, আমার 20 টাকা আমাকে ফেরত দাও, তখন তোমার বাকি যে তাকে 20 টাকা দেওয়ার পরে যে 80 টাকা থাকবে সেটা হচ্ছে তোমার কি মালিকানা সত্ত্ব, আর ওই 20 টাকা হচ্ছে কি তোমার দায়। ঠিক আছে, যা কিছু পরিশোধ করতে হবে বা যা কিছু দিতে হবে তাই হচ্ছে দায়। এখন দেখো হিসাবের নাম কি, দায়। এই স্বাভাবিক যে ক্রেডিট, বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, হ্রাস পেলে কী হবে, ডেবিট হবে। ঠিক আছে, তাহলে এই যে দায় যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট হবে এবং সেটা প্লাস হবে, এবং হ্রাস পেলে কী হবে, মাইনাস হবে। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, যে বাকিতে পণ্য ক্রয় করা হলো। ঠিক আছে, বাকিতে পণ্য ক্রয় করেছি, ক্রয় হিসাব ডেবিট, আর হচ্ছে প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব কী হবে, ক্রেডিট হবে। তাহলে এখানে দেখো প্রদেয় বা পাওনাদার কী হয়েছে, ক্রেডিট হয়েছে। তাহলে ক্রেডিট হওয়ার ফলে এটা কী হবে, প্লাস হবে। তাহলে দায় বেড়েছে, যে এটা কী হবে, প্লাস হবে, কারণ এটা দায় বৃদ্ধি পেলে কী হবে, প্লাস হবে। আবার যদি এমন হয় হ্রাস পেলে ডেবিট হবে, সেটা কীভাবে, ঋণ পরিশোধ করা হলো। ঠিক আছে, মিস্টার করিমের কাছ থেকে ঋণ নিয়েছিল, তার ঋণটাকে করা হলো, পরিশোধ করা হলো, সেক্ষেত্রে কী হবে দেখো, ঋণ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে খেয়াল করো, ঋণ হিসাব ডেবিট
মানে দায় যদি ডেবিট হয় তাহলে কী হবে, মাইনাস হবে। এই যে দায় ডেবিট হয়েছে, এই জন্য এটা কী হবে, মাইনাস হবে। তার মানে এটা হিসাব সমীকরণে ঋণ থেকে কী হবে, ঋণের ঘর থেকে ঋণের কলাম থেকে এটা কী হবে, মাইনাস হবে। এরপর আমরা দেখি একটু মালিকানা সত্ত্ব বা ওনার সিকিউরিটি। মালিকানা সত্ত্বে যে ব্যবসার মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যা থাকে তাই হচ্ছে অবশিষ্ট থাকে, তাই হচ্ছে মালিকানা সত্ত্ব। যেটা একটু আগেও বলেছি আমরা যে 100 টাকা থেকে তোমার তৃতীয় পক্ষের দাবি 20 টাকা মেটানোর পর তোমার কাছে যে 80 টাকা রয়েছে সেটা হচ্ছে তোমার মালিকানা সত্ত্ব। অর্থাৎ মোট সম্পদের উপর মালিকের যে দাবি তাই হচ্ছে মালিকানা সত্ত্ব। তো মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে 4টি উপাদান, যে কি মালিকের বিনিয়োগ বা মূলধন, আয়, ব্যয় আর হচ্ছে উত্তোলন। এই 4টি উপাদান কি করে তোমার আমাদের মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে। তাহলে এটা দেখো যে মালিকানা সত্ত্ব কীভাবে কাজ করে। দেখো হিসাবের নাম মালিকানা সত্ত্ব, হিসাবের স্বাভাবিক যে মালিকানার সাথে স্বাভাবিক যদি ক্রেডিট হয় তাহলে সেটা কী হবে, ক্রেডিট, এবং বৃদ্ধি পেলে সেটা কী হবে, ক্রেডিট হবে, হ্রাস পেলে কী হবে, ডেবিট হবে এবং সেটা মাইনাস হবে। বৃদ্ধি পেলে ক্রেডিট এবং প্লাস হবে, হ্রাস পেলে সেটা ডেবিট এবং মাইনাস হবে। এবং মালিকানার সাথে সাথে আয় হলে যোগ হবে, ব্যয় হলে বিয়োগ হবে এবং উত্তোলন হলে কী হবে, বিয়োগ হবে। ঠিক আছে, এরপরের অপশনটুকু আমরা দেখি হিসাব সমীকরণের অঙ্ক করার নিয়ম। আমরা অঙ্কটা কীভাবে করব, অঙ্ক করতে গেলে আমাদের কিছু বিষয় কী করতে হবে, আগে রাফ করতে হবে। বিশেষ করে হিসাব সমীকরণে যখন আমরা টেবিল আঁকি তখন টেবিল আঁকতে গিয়ে অনেক সময় ভুল হয়। কি ভুল হয়, যে তুমি টেবিল এঁকে ফেলেছো, তারপরে হঠাৎ করে একটা কি হিসাব তুমি বের করলে যে এই ঘরটা, এই টেবিলের ভিতরে এই ঘরটা কি আঁকা হয়নি। এই সমস্যাটা সমাধানের জন্য তোমাকে আগে যে কাজটা করতে হবে, অঙ্ক শুরু করার আগেই তোমাকে কী করতে হবে, একটু রাফ করে ফেলতে হবে। যে এবং সেই রাফটা কি দেখো যে প্রথমে প্রতিটি লেনদেনে জাবেদা করতে হবে। ঠিক আছে, সবার প্রথমে এই কাজটা করবে, মুখে মুখে জাবেদা করবে এবং জাবেদা থেকে প্রাপ্ত হিসাবগুলো দ্বারা ঘর কাটতে হবে। জাবেদা থেকে আমরা যে হিসাবগুলো পাবো সম্পদ দায় মালিকানা সত্ত্বে, সেগুলোর জন্য আমরা কী করবো, ঘর কাটবো। আয় ব্যয় উত্তোলনে 3টে হিসাবের জন্য ঘর কাটার প্রয়োজন নেই, আঁকা যায়। মালিকানার সাথে আমি আয় ব্যয় উত্তোলনের জন্য 3টা ঘর রাখতে পারি। তো সেক্ষেত্রে দেখা যায় যে কি তোমার অঙ্কের রেঞ্জটা বড় হতে পারে এবং তোমার সময়ও ক্ষেপণ হতে পারে। তো এই জন্য তুমি কী করতে পারো, মালিকানা সত্ত্বের ঘরেই তুমি সম্পদ দায়, ওই যে মালিকানা সত্ত্বে যে বর্ধিত রূপটা C+R - EX - D এতটুকু লিখেই তুমি কী করতে পারো, ওই ঘরের ভিতরে সবগুলো হিসাব তুমি দেখাতে পারো। ঠিক আছে, তবে বর্তমান সময়ে আয় ব্যয় উত্তোলনের জন্য মালিকানার সাথে আলাদা ঘর কাটা হয়। ঠিক আছে, এটা একটা। এবার আমরা দেখি যে আয় বাকিত হোক কিংবা নগদ হোক, তা মালিকানার সত্যের সাথে যোগ হবে। ঠিক আছে, আয় বাকিত হোক কিংবা নগদ হোক, এটা মালিকানার সত্যের সাথে আমরা কী করব, যোগ করব। ব্যয় বাকিত কিংবা নগদ হোক, তা মালিকানার সত্ত্ব থেকে বিয়োগ হবে। ব্যয় বাকিত কিংবা নগদ হোক, মালিকানার সত্ত্ব থেকে এটা কী হবে, বিয়োগ হবে। আমরা শুরুতেই এটা দেখেছি। এবং উত্তোলন করলে বিয়োগ হবে। তবে কিছু লেনদেন আছে যেগুলো মালিকানার সত্ত্বের সাথে একবার যোগ হবে আর একবার কী হবে, বিয়োগ হবে। সেই লেনদেনগুলো কী কী, পণ্য নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো, এটা মালিকানার সাথে সাথে একবার যোগ হবে, একবার বিয়োগ হবে। মালিক কর্তৃক পণ্য উত্তোলন, মালিকানার সাথে সাথে একবার যোগ হবে, একবার বিয়োগ হবে। বিনামূল্যে পণ্য বিতরণ, মালিকানার সাথে সাথে একবার যোগ হবে, একবার বিয়োগ হবে। আগুনে বিনষ্ট পণ্য, বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, মালিক কর্তৃক কারবারের জন্য কোনো ব্যয় নির্বাহ করলে এগুলো মালিকানার সাথে সাথে একবার যোগ হয়, একবার বিয়োগ হয়। এর কারণটাকে আমরা একটা উদাহরণ দেখি। যেমন মনে করো মালিক কর্তৃক পণ্য উত্তোলন, এটাই দেখি আমরা, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, এটা যাবে দেখি পণ্য উত্তোলন, উত্তোলন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব কি হবে, ক্রেডিট। এবার কথা হচ্ছে উত্তোলন করেছে, এখন আমাদের হিসাব সমীকরণে কী ছিল, C+R - EX - D, মানে ড্রয়িংস, উত্তোলন করলে কী হয়, মাইনাস হয়। তার মানে উত্তোলন করার ফলে মালিকানার সত্ত্ব থেকে এই আইটেমটা কী হচ্ছে, মাইনাস হচ্ছে। ওকে, ক্রয় কি, ব্যয় হলে কী হয়, ব্যয় হলে নর্মালি সেটা মূলধন থেকে মাইনাস হয়, কিন্তু এখানে ক্রয় ডেবিট না হয় কী হয়েছে, ক্রেডিট হয়েছে। তার মানে এখানে ব্যয় হ্রাস পেয়েছে। তাহলে ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে কী হবে, মাইনাস, কিন্তু ব্যয় হ্রাস পেলে কী হবে, প্লাস। এই জন্য ক্রয় হিসাবের কারণে এখানে কী হবে, প্লাস হবে। তাহলে এই লেনদেনটা কী হচ্ছে, তোমার মালিকানার সাথে সাথে একবার প্লাস হবে, একবার মাইনাস হবে। তো এরকম আরও কিছু লেনদেন আছে যেখানে আমরা এই দেখতে পাচ্ছি এখানে। এরপর এটা দেখি আমরা কী আছে, এরপর একটা গাণিতিক সমস্যা আছে, এটা আমরা দেখে নিই। যেমন দেখো যে জনাব হারুন 2025 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1,20,000 টাকা, 40,000 টাকার যন্ত্রপাতি ও 60,000 টাকার ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। ঠিক আছে, এটা নিয়ে তারা ব্যবসা আরম্ভ করেছে। তার অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ। ঠিক আছে, তো এই যে ঘরগুলো আমরা আগে কেটে নিয়েছি, এটা আমরা রাফ খাতায় দেখে নিই প্রত্যেকটা জিনিস। যেমন কি রয়েছে দেখো, এখানে কী নিয়ে ব্যবসা শুরু করেছি, নগদ, যন্ত্রপাতি, ব্যাংক ঋণ। ঠিক আছে, তো এখানে এটা যদি আমরা রাফে করি, A = L + OE। নগদ হচ্ছে সম্পদ, যন্ত্রপাতি এটাও সম্পদ, ব্যাংক ঋণ দায়। তবে বর্তমান সময়ে ব্যাংক ঋণ নেওয়া হলে ব্যাংকের অপোজিটে আরেকটা হিসাব থাকে, সেটা হচ্ছে ব্যাংক হিসাব। ঠিক আছে, তো ব্যাংক হিসাবের জন্য একটা ঘর হবে। ব্যাংক ঋণ যখনই নেবে ব্যাংক ঋণের অপোজিটে সম্পদের দিকে একটা ব্যাংকের হিসাব নিতে হবে। আর এখানে মূলধন তো আছেই, মালিকানার সাথে মূলধন তো আছেই।
ঠিক আছে, এটা একটা। এরপর আমরা দেখি দ্বিতীয় ঘরটা দেখি, কবিরের নিকট থেকে পণ্য ক্রয়, যার 50% নগদে 50% বাকিতে কবিরের নিকট থেকে আমরা পণ্য ক্রয় করেছি। ঠিক আছে, তাহলে নগদের ঘর তো আমরা আগেই নিয়েছি, তো বাকির জন্য আমরা কি করব, প্রদেয় হিসাবের একটা ঘর নেব এখানে দায়ের দিকে, প্রদেয়। ঠিক আছে, এটা। এরপর আমরা দেখি কি আছে, হ্যাঁ এরপর দেখো কি আছে যে জনাব শাহাদাতের নিকট থেকে পণ্য বিক্রয় 80,000 টাকা, যার 50% নগদে, 30% চেকে ও 20% বাকিতে। তাহলে এখানে কিন্তু শাহাদাতের 20% বাকিতে, মানে বাকিতে লেনদেনের সাথে কি জড়িত, প্রাপ্য হিসাব। ঠিক আছে, তো প্রাপ্য হিসাবের জন্য এখানে একটা কী হবে, ঘর হবে, প্রাপ্য বা দেনাদার। তাহলে সম্পদের দিকে আমরা দেখতে পাচ্ছি কতগুলো হিসাব, 4টা হিসাব অলরেডি হয়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে দেখো যে 4টা চেকের মাধ্যমে বিজ্ঞাপন, ব্যাংক হিসাব আগে নিয়েছি আমরা, মালিক বিনামূল্যে পণ্য বিতরণ, এটার জন্য ঘর হবে না, মালিক কর্তৃক পণ্য তোলন, এটার জন্য ঘর হবে না। তাহলে দেখো যে সম্পদের দিকে আমাদের ঘর কয়টা হয়েছিল, 4টা। এটা কিন্তু রাফ কাজ করে দিবে যে নগদ, যন্ত্রপাতি, ব্যাংক, প্রাপ্য। দায়ের দিকে হবে ব্যাংক ঋণ আর হচ্ছে প্রদেয়, আর মালিকানার সাথে দিকে হবে মূলধন। তাহলে আমরা ঘর পেয়ে গেলাম, এই অনুযায়ী আমার এখানে ঘর কাটা হয়েছে, যেমন নগদ, যন্ত্রপাতি, ব্যাংক, প্রাপ্য, ব্যাংক ঋণ, প্রদেয়। এখন আমরা হিসাবগুলো একটু বসাবো, যেমন 1 তারিখে কী নিয়ে ব্যবসা শুরু করেছিল, নগদ, যন্ত্রপাতি, সম্পদ নিয়ে ব্যবসা শুরু করেছিল। এখন যদি আমরা জাবেদার ভিত্তিতে করি, নগদান হিসাব ডেবিট, যন্ত্রপাতি ডেবিট, তাহলে সম্পদ ডেবিট হলে কী হয়, প্লাস হয়, তার মানে এটা মালিকানার সত্ত্বে এসে কী হবে, প্লাস হবে। তাহলে নগদে বসাচ্ছি আমি 1,20,000, আচ্ছা যন্ত্রপাতিতে বসাচ্ছি 40,000, আচ্ছা। এরপর দেখো ব্যাংক ঋণ নিয়ে শুরু করেছে, ব্যাংক ঋণ নিয়ে শুরু করলে কী হবে, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক ঋণ ক্রেডিট, এখানেও সম্পদ ডেবিট হয়েছে, সম্পদ প্লাস হবে এখানে 40,000, ব্যাংক ঋণ 60,000 টাকা, আচ্ছা। এরপর হচ্ছে তোমার কি ঋণ, তাহলে 60,000 টাকা ব্যাংকে বাড়লে এখানে ব্যাংক ঋণও 60,000 টাকা বাড়বে। তাহলে আমার মালিকানার সত্ত্বে কত বসবে, মালিকানার সত্ত্বে 3টাকে যোগ করো, 1,60,000, 2,20,000, 2,20,000 থেকে 60,000কে যদি ম্যানেজ করি তাহলে কত আসবে, 1,60,000। ঠিক আছে, এটা গেল 1 নম্বর লেনদেন। 4 নম্বর লেনদেন দেখি, কবিরের নিকট থেকে পণ্য ক্রয় 60,000 টাকা, পণ্য ক্রয় এটা আয় নাকি ব্যয়, আমার প্রথম কোশ্চেন থাকবে এটা কি আয় নাকি ব্যয়। যেমন পণ্য ক্রয় এটা হচ্ছে একটা ব্যয়, ব্যয় হলে দেখো এখানে লেখা আছে ইএক্স, মানে এক্সপেন্স হলে কী হবে, মাইনাস হবে, মানে ব্যয় হলে আমরা এটা সবার প্রথম কী করবো, মাইনাস করবো, যত টাকার লেনদেনই হয়ে থাকুন না কেন পুরো টাকাটা আমরা মাইনাস করবো এখান থেকে, 60,000 টাকা এখানে আমরা কী করবো, মাইনাস করবো। এরপর কি আছে দেখো, যার 50% নগদে ও 50% বাকিতে, যে অংশটুকু নগদে ক্রয় করেছে সেখান নগদ থেকে কী হবে, 60,000-এ 50% করলে কত আসে, 30,000 টাকা নগদ থেকে মাইনাস হবে, এবং বাকিতে ক্রয় করার ফলে পাওনাদার বেড়ে যাবে, প্রদেয় হিসাব 30,000 টাকা বেড়ে যাবে। তাহলে দেখো আমাদের এই হিসাব সমীকরণের প্রতি ক্ষেত্রে দুই পার্শ্ব সমান হবে। এখানে দেখো -30,000, মানে 60,000 থেকে 30,000কে মাইনাস করো, -30,000, মানে দুই পক্ষকে সমান আছে। এরপর 8 তারিখ, জনাব শাহাদাতের নিকট থেকে পণ্য বিক্রয় 80,000 টাকা, যার 50% নগদে, 30% চেকেও, 20% বাকিতে পণ্য বিক্রয়, এটা আয় নাকি ব্যয়, পণ্য বিক্রয় আয়, আয় হলে রেভিনিউ হলে কী হয়, সেটা প্লাস হয়। তাহলে এই যে আয়টাকে আমরা কী করবো, প্লাস করবো। এখানে কত টাকার আয় আছে, 80,000 টাকার আয় আছে। ঠিক আছে, 80,000 টাকার আয় হয়েছে। আয়টা কীভাবে করলাম, নগদে করেছি 50%, 80,000-এ 50% করলে আসছে 40,000 টাকা, চেকে করছি 30%, 3 × 8 = 24,000 টাকা, বাকিদের সাথে প্রাপ্য হিসাব জড়িত, 8 × 2 = 16,000 টাকা। ঠিক আছে, চেকের মাধ্যমে বিজ্ঞাপন খরচ প্রদান, আমি বিজ্ঞাপন খরচ দিয়েছি চেকের মাধ্যমে, বিজ্ঞাপন খরচ ব্যয় হলে মালিকানার সত্ত্ব থেকে কী হবে, মাইনাস হবে। আমরা এখানে কী করব, বিজ্ঞাপনকে মাইনাস করে দিব 4,000 টাকা, এবং এই হিসাব সমীকরণের অঙ্কে আমরা মাইনাস সাধারণত ব্র্যাকেটের মাধ্যমে মাইনাস প্রকাশ করি, ব্র্যাকেট দেওয়ার অর্থ হচ্ছে এটা মাইনাস হয়েছে। ঠিক আছে, এরপর আমরা বিজ্ঞাপন চেকের মাধ্যমে পরিশোধ করেছি, এই জন্য 4,000 টাকা এখানেও কী হবে, ব্যাংক থেকে কী হবে, মাইনাস হবে। বিনামূল্যে পণ্য বিতরণ করেছি, আমরা একটু আগে রুলসে বলেছিলাম যে বিনামূল্যে পণ্য বিতরণ করলে এটা মালিকানার সত্ত্বের সাথে কী হবে, একবার প্লাস হবে আর একবার মাইনাস হবে। ঠিক আছে, কারণ পণ্য বিতরণ করার ফলে পণ্য হ্রাস পেয়েছে, ব্যয় হ্রাস পেয়েছে, এই জন্য এটা কী হবে, প্লাস হবে। আর বিনামূল্যে পণ্য বিতরণ এটা একটা ব্যয় হওয়ার কারণে এটা কী হবে, ব্যয় বৃদ্ধি পেয়েছে, এই জন্য এটা কী হবে, মাইনাস হবে। মানে এই লেনদেনটাতে ব্যয় বৃদ্ধি পাওয়ার ফলে মাইনাস হবে, আবার অপরপক্ষে ব্যয় হ্রাস হওয়ার ফলে কী হবে, প্লাস হবে। তাহলে এখানে দেখো কী আছে, 2,000 টাকা একবার প্লাস লিখবো আমরা, একই ঘরে 2,000 টাকা আবার কী করবো, আমরা মাইনাস করব। এরপর সর্বশেষ এন্টিটি দেখো, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, মালিক পণ্য উত্তোলন করেছে। ঠিক আছে, তাহলে পণ্য উত্তোলন করলে কী হবে, তোমার 3,000 টাকা এখানে প্লাস হবে, আবার 3,000 টাকা এখানে মাইনাস হবে। এই উদাহরণটা আমি একটু আগেও তোমাদের দিয়েছি। এখানে একদিকে যেমন মালিকানার সত্ত্বে বৃদ্ধি পাচ্ছে,
মানে মালিকানা সত্ত্ব পণ্য উত্তোলন করার ফলে কি হচ্ছে ড্রয়িংস উত্তোলন করার ফলে মাইনাস হচ্ছে, আবার পণ্য মানে ক্রয় হ্রাস হওয়ার ফলে কি হচ্ছে একটা প্লাস হচ্ছে। এবার আমরা একটু প্লাস মাইনাস করে নিই। 1,60,000 থেকে 30 গেলে কত থাকবে? 1,30,000 টাকা। আচ্ছা, এটা কত? 64,000 টাকা। হ্যাঁ, এখানে আসছে কত? 56,000 টাকা, 16,000 টাকা, 90,000 টাকা, 1,60,000, 1,00,000, 1,80,000, 1,76,000, হ্যাঁ 1,76,000 টাকা। এবার আমরা এই দুই পার্শ্বকে যোগ করি, এই সাইড এই দুটাকে যোগ করলে আসবে 2,66,000 টাকা। আমরা এই পার্শ্বকে যোগ করি 1,30,000, 1,94,000, 1,94,000, 1,50,000, 2,50,000, 2,66,000। আমাদের উভয় পার্শ্ব কী হয়েছে দেখো, সর্বশেষে এসে আমাদের উভয় পার্শ্ব মিলে গেছে, এবং এটা হচ্ছে হিসাব সমীকরণ। আমার সম্পদের পার্শ্ব টোটাল যোগফল এবং দায় এবং মালিকানার সাথে টোটাল যোগফল কী হবে, প্রতি ক্ষেত্রেই প্রতিটা তারিখে প্রতিটা লেনদেনে কী হবে, সমান হবে। ঠিক আছে, এই ছিল আমাদের হিসাব সমীকরণের ক্লাস। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। তো সবাইকে শুভকামনা জানাচ্ছি। আর তোমরা অবশ্যই আমার কী করবে, আমার এই অন্যান্য ভিডিওগুলো প্রত্যেকটা বিষয়ের বা প্রত্যেকটা হিসাব বিজ্ঞানের নানা খুঁটিনাটি জানার জন্য বিভিন্ন চ্যাপ্টারের আগামী ভিডিওগুলো পাবে, এবং এই ভিডিওগুলো পেতে হলে তোমাদের যে কাজটা করতে হবে, যদি তোমরা ইউটিউব চ্যানেল দেখে থাকো, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে একই নামে আছে, আমার পেজের নামটা হচ্ছে স্বপন স্যার দ্য ম্যাজিশিয়ান অফ অ্যাকাউন্টিং। এই পেজটিকে তোমরা কী করবে, ফলো করবে ফেসবুকে এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবে। আশা করি সবার ক্লাসটি ভালো লাগলো। আগামীতে তোমাদের আরও নতুন নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।